পরিচ্ছেদ 37 উক্তি নিয়ে আজকে আমাদের আলোচনা। উক্তি আসলে কি, ইংরেজিতে যেটি ন্যারেশন হিসেবে পরিচিত সেটি হচ্ছে বাংলায় উক্তি। এবং এক্ষেত্রে আমরা বলছি যে উক্তি খুব গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা যে কথা বলি, কথার যে ধরন রয়েছে সেটি নিজের যে বক্তব্য সেটিকে সরাসরি যেরকম আমরা বলে থাকি ঠিক একইভাবে আমরা অন্যের বক্তব্য কিন্তু বলে থাকি। তো এই বিষয়টি নেরেশন এর মাধ্যমে বা উক্তি এর মাধ্যমে বোঝানো হয়ে থাকে। উক্তি কি বলা হচ্ছে, যে বক্তার কথা উপস্থাপনের ধরনকে, অর্থাৎ একজন বক্তা থাকে, সেটি আপনি নিজে হতে পারেন বা আরেকজন হতে পারে, আপনার সামনে থাকা আরেকজন হতে পারে বা আমিও হতে পারি। তাহলে এই যে আমি কথা বলছি তার এই বিষয়টিকে আপনি কি বলবেন? যে স্যার বললেন তিনি আজ উক্তি পড়াবেন, ঠিক এরকম। তাহলে স্যার বললেন অর্থাৎ স্যারের বক্তব্য যখন আপনি বলবেন তখন আপনি কিন্তু হুবহু সেটা ইনভার্টেড কমা বা উদ্ধার চিহ্নের মধ্যে রাখবেন। তাহলে উক্তি দুই ধরনের। প্রথমত উক্তি কি বলছে, বক্তার কথা উপস্থাপনের ধরন, আপনি কিভাবে উপস্থাপন করছেন সেটির উপর ভিত্তি করে কিন্তু এখানে দুটি ভাগ রয়েছে। একটি হচ্ছে প্রত্যক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি, আরেকটি হচ্ছে পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি কি, যেটি আপনি সরাসরি বলছেন, আর প্রত্যক্ষ উক্তি যেটি আপনি ঘুরিয়ে বলছেন সেটি হচ্ছে পরোক্ষ উক্তি। যেমন ছেলেটি বলেছিল আজ আমি অনেক পড়েছি, প্রত্যক্ষ উক্তি। ছেলেটি বলেছিল, খেয়াল করুন, ছেলেটি বলেছিল, এখানে আমি কমা দিলাম, এরপর একটি উদ্ধার চিহ্ন দিলাম যে আজ আমি অনেক পড়েছি। ছেলেটি বলেছিল আজ আমি অনেক পড়েছি। তো খেয়াল করুন, এটি বক্তব্য কার? এই ছেলেটির বক্তব্য, তাই তো? এই ছেলেটির যে বক্তব্য, তাই এটি সরাসরি আমি যখন বলবো ছেলেটি বলেছিল, তাই এটি আমি ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। দেখুন এই যে একটি কমা, ইনভার্টেড কমা বা উদ্ধার চিহ্ন, আজ আমি অনেক পড়েছি। তাহলে এটিকে যখন আমরা ট্রান্সফর্ম করব অর্থাৎ পরোক্ষ উক্তিতে নিয়ে যাব, এটি হচ্ছে প্রত্যক্ষ, তাই তো? পরোক্ষ কি বলবো, যে ছেলেটি বলেছিল যে, যখন আপনি পরোক্ষ করতে যাবেন তখন এই কমাটাকে উঠিয়ে দিতে হবে। এই কমাকে উঠিয়ে দিয়ে যে বসাবো, তার মানে এটা একটা নতুন দিক। ছেলেটি বলেছিল যে সেদিন, তাহলে সেদিন সে অনেক পড়েছে। খেয়াল করুন যে বেশ কিছু পরিবর্তন এখানে আছে। প্রথমত এই কমা হয়ে যাবে যে, আজ পরিবর্তন হয়ে হবে সেদিন। কেন পরিবর্তন হবে আমরা বলবো। এই আমি থেকে হবে সে, তাহলে পরিবর্তন 1 2 3। তারপর পড়েছে, এটা একটা ভাইটাল পরিবর্তন, গুরুত্বপূর্ণ পরিবর্তন, ক্রিয়াপদের পরিবর্তন। দেখুন যখন আপনি বক্তব্য উপস্থাপন করবেন তখন বক্তব্যের ধরন, অর্থাৎ বক্তব্য কোন সময়ের, কে বলছেন সেটির উপর ভিত্তি করে কিন্তু পরিবর্তনটা হয়। তাহলে এটি হচ্ছে প্রত্যক্ষ উক্তি, যেখানে বক্তার কথা সরাসরি বলা হয়েছে। আজ আমি অনেক পড়েছি, অর্থাৎ এটি কিন্তু ছেলের বক্তব্য। কার বক্তব্য? এই ছেলেটি সরাসরি বক্তব্য। তাহলে ছেলেটি বলেছিল, তার মানে এটি কিন্তু পাস্ট টেন্স, পিটি, বলেছিল। আমরা যে ক্রিয়াপদ, ক্রিয়ার কাল পড়েছি এবং তার আগে যে ক্রিয়া বিভক্তি পড়েছি সেখানে কিন্তু এটি আছে যে কি বিভক্তি থাকলে এখানে অতীতকাল হবে, ক্রিয়ার সাথে কি বিভক্তি থাকলে ভবিষ্যৎকাল হবে, ক্রিয়ার সাথে কোন বিভক্তিগুলো থাকলে সেটি বর্তমান কাল হবে। বলেছিল, এই যে এ ছিল, এটি
কি বোঝাচ্ছে? পাস্ট টেন্স বোঝাচ্ছে, যে বলেছিল আজ আমি অনেক পড়েছি। তাহলে ছেলেটি বলেছিল যে, যখন আমরা চেঞ্জ করব তখন ইনভার্টেড কমা তুলে দিয়ে যে বসাতে হবে। আজ এর পরিবর্তে কি বসবে? সেদিন বসবে। কারণ কি? ছেলেটি বলেছিল যে সেদিন, মানে আজ তো বলতে পারবো না, কারণ কি আজ থাকলে সেদিন হবে, আর আমি থাকলে সে হবে। কেন হবে? ছেলেটি বলেছিল সেদিন আমি অনেক পড়েছি, এটা হবে না তো। কারণ কি? দেখুন, আপনি এটা তুলে দিয়েছেন, এটা সরাসরি বক্তব্য রাখিয়ে দেওয়ার জন্য আমি এভাবে বলছি। কাজে কিছু পরিবর্তন হয়, যেমন কালের পরিবর্তন হয়, দিনের পরিবর্তন হয়। যেমন আজ থাকলে সেদিন হয়। তারপর দেখা যাচ্ছে যে আমি থাকলে সেই অনুযায়ী পরিবর্তন হবে, সে হবে। আমরা থাকলে তারা হবে। তো অনেক পড়েছি, পড়েছি একটা টেন্স, একটা কালকে নির্দেশ করছে, আর পড়েছে তার মানে যখন এখানে ধরনটা পাল্টে গেছে তখন কিন্তু সে ক্রিয়াকে চেঞ্জ করতে হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের লাগবে। ফলে যে উক্তিতে বক্তার কথা সরাসরি উদ্ধৃত করা হয় তাকে প্রত্যক্ষ উক্তি বলে। আর যে উক্তিকে অন্যের দ্বারা বর্ণিত হয়, অন্যের দ্বারা বর্ণিত হয়, বর্ণিত হয়। দেখুন, এটা তৃতীয় কোনো ব্যক্তি, তাই না? পরোক্ষ উক্তি। কেন? দেখুন, পরোক্ষ উক্তি কারণ কি এখানে বলছে বক্তার কথা অন্যের দ্বারা বর্ণিত হয়। এই যে বক্তার কথা কোনটা ছিল? মেইনলি বক্তার কথা কিন্তু এটা ছিল। বক্তার কথা কি আজ আমি অনেক পড়েছি। এই যে বক্তার কথা, সেটা অন্যের দ্বারা বর্ণিত হচ্ছে। কিরকম? ছেলেটি নিজেই বলছিল যে আজ আমি অনেক পড়েছি, কিন্তু যখন দ্বিতীয় লাইনটি আপনি বলছেন তখন কিন্তু ছেলেটি বলছে না, হয়তো তার টিচার বা মা বাবা বা ভাই বোন বা আত্মীয় বন্ধু বা পরিচিত জন তার পক্ষে এরকম বলে দিয়েছে। কি বলেছে? যে ছেলেটি বলেছিল যে সে অনেক পড়েছে, সেদিন সে অনেক পড়েছে। তার মানে কি? এখানে কিন্তু বক্তব্য ছেলেটি নিজের না, সে এই বক্তব্য অন্যজন দিচ্ছে। কার সম্পর্কে দিচ্ছে? এই ছেলে সম্পর্কে। তাই এখানে পরিবর্তন হচ্ছে। ঠিক এরকম প্রত্যক্ষ উক্তি লেখার সময় উদ্ধার চিহ্ন ব্যবহার হয়। প্রত্যক্ষ উক্তি যে আপনি যখন লিখবেন তখন উদ্ধার চিহ্ন ব্যবহার করবেন। যেমন রফিক হেসে বলল, আমি আপনাকে লক্ষ্য করিনি। রফিক হেসে বলল, আমি আপনাকে লক্ষ্য করি। রফিক হেসে বলল, অর্থাৎ রফিক কিন্তু হয়তো যাচ্ছিল আরেকজন লোকের সাথে, তার একটু ধাক্কা লেগেছে, তখন রফিক হেসে দিয়ে বলল, আমি আপনাকে লক্ষ্য করিনি, মানে খেয়াল করিনি। আমি আপনাকে লক্ষ্য করিনি। এখানে লক্ষ্য হচ্ছে ভার্ব, তাই লক্ষ্য বানানের জফলা হয়নি, অর্থাৎ আমি আপনাকে লক্ষ্য করিনি। তাহলে যখন আবার আরেকটি বাক্য লিখছি, কালো চুলের কালো চুলের মানুষটি বলল, কালো চুলের মানুষটি বলল, কি বলল? এটা কিন্তু তার নিজের বক্তব্য। 10 পর্যন্ত গুনতে পারি, 10 পর্যন্ত গুনতে পারি। তারপর বলছে যে যোগ কি আমার ধারণা আছে। যোগ কি আমার ধারণা আছে, কিন্তু বিয়োগ করতে পারি না। কিন্তু বিয়োগ করতে পারি না। খেয়াল করুন, পুরো বক্তব্য অনেক বড় বক্তব্য,
এটি ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। কালো চুলের মানুষটি বলল, 10 পর্যন্ত গুনতে পারি, যোগ কি আমার ধারণা আছে, কিন্তু বিয়োগ করতে পারি না। তাহলে এই যে প্রত্যক্ষ উক্তি লেখার সময় উদ্ধার চিহ্ন ব্যবহার হয়, এই কথাটা এখানে বলে দিয়েছে। দেখুন এই যে উদ্ধার চিহ্ন, এই যে উদ্ধার চিহ্ন এবং উদ্ধার চিহ্ন এখানে দাঁড়িয়ে আছে, তো এখানে উদ্ধার চিহ্ন আছে। তাহলে এই যে উদ্ধার চিহ্নের মধ্যে আসলে প্রত্যক্ষ উক্তি যখন আমরা ব্যবহার করব তখন সরাসরি বক্তব্যটা থাকবে। যেমন লিমন বলল, আমি স্কুলে যাব না। লিমন বলল, আমি পরীক্ষা দিব। লিমন বলল, আমি খেলতে যাব। এই যে সরাসরি যে বলল, যখন তার বক্তব্যটা আপনি উপস্থাপন করছেন তখন সেটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, কারণ এটা তার লিমনের বক্তব্য। যেমন আপনি বললেন, শিক্ষক বললেন, এখানে আমরা লিখি শিক্ষক বললেন, শিক্ষক বললেন। তাহলে এটি কি? এই যে কমা, শিক্ষক বললেন, কি বললেন? মনোযোগ দিয়ে পড়বে। তাহলে এই যে মনোযোগ দিয়ে পড়বে, এটা কার বক্তব্য? আপনার আমার বক্তব্য? এটি হচ্ছে শিক্ষকের বক্তব্য। এই যে শিক্ষকের বক্তব্য, যেহেতু শিক্ষকের বক্তব্য তাই এটি সরাসরি কি, এটি ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। তাহলে এই যে আমরা এখানে দেখলাম যে প্রত্যক্ষ উক্তি ইনভার্টেড কমার মধ্যে থাকবে, পরোক্ষ উক্তি থাকবে না। এবং প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি করার জন্য আমাকে কিছু পরিবর্তন আনতে হয়, সেই পরিবর্তনগুলো আমরা দেখব এবং এই বিষয়টি কি উক্তি পরিবর্তনের মধ্যে আলোচনা হয়। তাহলে উক্তি পরিবর্তন, উক্তি পরিবর্তন, উক্তি পরিবর্তন কিভাবে হয়? প্রত্যক্ষ উক্তি পরিবর্তন গেলে, উক্তিতে পরিবর্তন করতে গেলে যে উদ্ধার চিহ্ন যেখানে শুরু হয় সেখানে যে, যোজক যে এবং উদ্ধার চিহ্ন উঠে যায়। তাহলে একটা হচ্ছে এখানে লিখে রাখি, যোজক যে ব্যবহার করতে হবে। কি কি কাজ করতে হবে সেটি আমরা বলে দিচ্ছি। তারপর 2 নম্বরে আমরা লিখব যে কমা যেখানে যেখানে শুরু হয় তার আগে কমা উঠে যায়। যেখানে উদ্ধার চিহ্ন শুরু হয় তার আগের পূর্বে কমা উঠে যাবে। খেয়াল করুন, আরো পরিবর্তন হয়। তারপর 3 আমরা একবার লিখে নিচ্ছি কি কি পরিবর্তন হয়। সর্বনামের পরিবর্তন, পরিবর্তন। তারপর 4 নাম্বার আমরা লিখব যে ক্রিয়ার পরিবর্তন, ক্রিয়ার পরিবর্তন হয়। ক্রিয়ার পরিবর্তন হয়। আরেকটি বিষয় হচ্ছে স্থান, স্থানের পরিবর্তন হয়। স্থানের পরিবর্তন হয়। এবং 6 নাম্বার স্থানবাচক শব্দের পরিবর্তন হয়। কালবাচক, কালবাচক শব্দের পরিবর্তন হয়। তাহলে খেয়াল করুন পরিবর্তন সমূহ এখানে লিখে দিই।
পরিবর্তন সমূহ এখানে লিখে নিলাম কি কি পরিবর্তন করতে হবে। এবার এর আলোকে আমরা কি করব, উদাহরণ দেখব। যে দেখুন, নেতা বললেন আমি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই। প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি হচ্ছে নেতা বললেন, এই যে কমা, বললেন, থামলাম, কি বললেন, ইনভার্টেড কমা, তার বক্তব্য, নেতার বক্তব্য, আমি জনগণের মৌলিক অধিকার, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই। দেখুন, প্রত্যক্ষ উক্তি কি বলছে, নেতা বললেন আমি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই। তাহলে এটি পরোক্ষ উক্তি কি হবে, খেয়াল করব। পরোক্ষ কি কি পরিবর্তন হবে, নেতা বললেন যে, নেতা বললেন যে, এই যে দেখুন, তাহলে এই যে বললেন এরপরে কমা ছিল, এই যে প্রথমে যোজক ব্যবহার করতে যে ব্যবহার করতে হবে, যে, তাহলে যোজক যে ব্যবহার করেছি, তারপর আমি পরিবর্তন হবে। তাহলে আমি কি, এখানে দেখুন যেখানে উদ্ধার চিহ্ন শুরু হয় তার পূর্বে কমা উঠে যায়, এই যে উদ্ধার চিহ্ন যে শুরু হয়েছে তার আগের কমা কি উঠে গিয়েছে। তারপর সর্বনামের পরিবর্তন, আমি, আমি এর পরিবর্তে কি হবে, তিনি, কারণ নেতার এই কথাটা আরেকজন, অন্যজন বলছে, নেতার এই কথাটা কে বলছে, অন্যজন বলছে। নেতা বললেন যে আমি পরিবর্তন করতে চাই, এটা তো হবে না। নেতা বললেন যে তিনি পরিবর্তন করতে চাই, কারণ নেতা বললেন এই কথাটা কে বলতেছে, আরেক ব্যক্তি বলতেছে, তাই এখানে আমি পরিবর্তন হয়ে হবে তিনি। তিনি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চান। দেখুন, তিনি এখানে যদি বলি নেতা বললেন যে তিনি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই, তখন কিন্তু এটা ভুল হবে। কারণ কি, এই যে বাক্য অনুযায়ী নেতা বললেন মানে তিনি চান, তাহলে সর্বনাম অনুযায়ী কিন্তু ক্রিয়া চেঞ্জ হয়, এখানে কিন্তু গুরুত্ব আছে। আমরা ক্রিয়া বিভক্তি দেখেছি না, যেমন আমি কাজটি করি, খেয়াল করুন, তো সে কাজটি করে। যদি বলি আপনি কাজটি করেন, কিংবা যদি বলি তুমি কাজটি করো, তার মানে কি, মানে হচ্ছে এই আমি অনুযায়ী ক্রিয়া চেঞ্জ হচ্ছে, সে অনুযায়ী অর্থাৎ সর্বনাম অনুযায়ী ক্রিয়া চেঞ্জ হচ্ছে, আপনি অনুযায়ী ক্রিয়া চেঞ্জ হচ্ছে, এটি কি ক্রিয়া বিভক্তি, সে কাজটি করে। ক্রিয়া বিভক্তি অনুযায়ী কিন্তু ক্রিয়া কি হবে, পার্সন অনুযায়ী, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের ব্যবহারের উপর ডিপেন্ড করে কিন্তু ক্রিয়া পরিবর্তন হবে। তাহলে আপনি যখন এখানে সর্বনাম পরিবর্তন করছেন তখন ক্রিয়ারও পরিবর্তন হচ্ছে। আর স্থানবাচক শব্দের পরিবর্তন, এখানে স্থান নেই তাই এটি এখানে প্রযোজ্য হবে না।
কালবাচক শব্দ সেটি এখানে আসতেছে না, কারণ যদি আজ, সেদিন এগুলো থাকে তাহলে সেটি কিন্তু কালবাচক। আর স্থানবাচক যদি আমরা বলি তাহলে সেটি কিন্তু এখনো পরিবর্তন আমরা এখানে দেখছি না, অর্থাৎ যেগুলো থাকবে সেগুলোর মধ্যেই পরিবর্তনটা আনতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে এই যে কমা, একে তুলে দিতে হবে। তো এখানে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি প্রত্যক্ষ উক্তি বা পরোক্ষ উক্তি। তখন আপনি দেখবেন যে এখানে কমা আছে কিনা, বললেন। যদি দেখুন যে এখানে যে আছে, যে থাকলে বুঝে যাবেন এটা পরোক্ষ উক্তি। যে থাকলে একবারে চোখ বন্ধ করে বলে দিবেন পরোক্ষ উক্তি, তাহলে কিন্তু আপনার এত কিছু চিন্তা করতে হবে না। কিন্তু যদি বলে যে এটির পরিবর্তনটা কি হবে, যেমন এই নিচের একটি প্রত্যক্ষ উক্তি আছে, এটির পরোক্ষ উক্তি কি হবে, তখন কিন্তু এই 5টা-6টা বিষয় খেয়াল রেখে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমত কি, যে থাকবে, কমা উঠে যাবে, এই কমা উঠে যাবে, যে থাকবে। তারপর সর্বনামের পরিবর্তন, যেখানেই সর্বনামের পরিবর্তন হবে সেখানেই ক্রিয়ার পরিবর্তন হবে, নইলে বাক্যই হবে না। যেমন আমি বই পড়ি, তুই বই পড়িস, সে বই পড়ে, আপনি বই পড়েন। তার মানে কি, পড়েন, পড়ি, পড়িস, পড়, পড়বি, এরকম অনেক কিছু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে। ফলে কারণ কেন চেঞ্জ হচ্ছে, তার মানে এই দুইটা কিন্তু একবারে কি সর্বনামের পরিবর্তন আর ক্রিয়ার পরিবর্তন একটা আরেকটার সাথে একবারে জড়িত। সর্বনামের পরিবর্তন আর ক্রিয়ার পরিবর্তন জড়িত। যদি সর্বনামের পরিবর্তন হয় তাহলে অবশ্যই ক্রিয়ার পরিবর্তন হবে। এই দুইটা হচ্ছে বাধ্যতামূলক, কম্পালসারি সাবজেক্ট। কম্পালসারি, এগুলো হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। কিরকম, ধরুন যে আপনি পরীক্ষা দিচ্ছেন, এগুলো কম্পালসারি না, সবাইকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে, যে বাংলা, ইংরেজি, গণিত, এগুলো কিন্তু সবারই আছে, সবাইকে পরীক্ষা দিতে হবে। আবার ধরেন সায়েন্সে পড়লে কিছু সাবজেক্ট পড়তে হয়, আবার আর্টসে পড়লে পড়তে হয়, আলাদা পড়তে হয় কিছু সাবজেক্ট। কিন্তু কিছু সাবজেক্ট সায়েন্স, আর্টস, কমার্স সবাইকে পড়তে হয়। সেটি কিরকম, যেমন বাংলা, ইংরেজি, গণিত, তো এটি সবাইকে পড়তে হয়। ঠিক এরকম সর্বনামের পরিবর্তন সবাইকেই এখানে করতে হবে। এখানে উক্তি পরিবর্তন করতে হলেই সর্বনামের পরিবর্তন করতে হবে। আবার সর্বনামের পরিবর্তন করার মানে হচ্ছে আপনাকে অবশ্যই ক্রিয়ার পরিবর্তন করতে হবে, কারণ ক্রিয়ার পরিবর্তন কি অনুযায়ী হয়, সর্বনাম অনুযায়ী হয়। যেমন আমি আমি লিখি, সে লিখে, তুমি লিখো, আপনি লিখেন, তারা লিখেন, এরকম তারা লিখবে, এরকম হয় না, বে। ফিউচার টেন্স, ফিউচার টেন্স হলে বে হয়। তাহলে এরকম ক্রিয়ার সাথে কিন্তু এই ক্রিয়ার পরিবর্তনটা পুরোপুরি ডিপেন্ড করে সর্বনামের পরিবর্তনের উপরে। অর্থাৎ সর্বনাম যদি পরিবর্তন হয় তাহলে ক্রিয়া পরিবর্তন হবে। আবার এর সাথে যদি কাল থাকে, তাহলে ধরেন প্রেজেন্ট টেন্স থাকে বা ফিউচার টেন্স থাকে, কাল অনুযায়ীও কিন্তু ক্রিয়ার পরিবর্তন হয়। ক্রিয়ার পরিবর্তন মানে কি, ক্রিয়ার যে মূল অংশ সেটি বাদে যে বিভক্তি থাকে, বিভক্তির পরিবর্তন। বিভক্তির পরিবর্তন করলেই কিন্তু কালের পরিবর্তন হয়ে যায়। যেমন পড়বে, খেয়াল করুন এখানে পড়ছি, পড়ছি, এটি বর্তমান কাল, কিন্তু পড়েছিল, পড়ছিল, পড়ছিল, এটি পাস্ট টেন্স। আর পড়বে, পড়বে, এটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে এই সবকিছুর মূলে কি, মূল হচ্ছে পর, ক্রিয়ামূল। তাহলে এই যে ক্রিয়ামূল পর, এই ক্রিয়ামূল কিন্তু এখানে 3টা ক্ষেত্রে আছে, যেমন পর, পর, এই যে পর, পর, পর। কিন্তু এখানে আছে ছি, তার মানে প্রেজেন্ট টেন্স, ছিল পাস্ট টেন্স, পড়বে ফিউচার টেন্স। তার মানে মূল এখানে গাছটা হচ্ছে পর, গাছের শেকড় হচ্ছে পর। তাহলে এই গাছের শেকড়ের উপরে যে গাছটা আঁকলেন সেগুলো হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের গোড়ালি হচ্ছে এখানে, সব ভার্বের গোড়ালি হচ্ছে পর। কিন্তু ভার্বটা যদি পড়ছি হয় তখন হবে ওই গাছটা হবে প্রেজেন্ট টেন্স। আর যদি পাস্ট টেন্সের হয় তখন গাছটা হবে পাস্ট টেন্সের, যদি বিভক্তির উপর নির্ভর করে। তার মানে কি, সর্বনামের পরিবর্তন হলে মাস্ট ক্রিয়ার পরিবর্তন হবে, বা এখানে যদি কাল বা সময়ের পরিবর্তন হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে ক্রিয়ার পরিবর্তন হবে। কারণ আপনি এই যে ক্রিয়া বিভক্তি আছে সেটাকে পরিবর্তন না করলে কখনো সময়ের পরিবর্তন হবে না। এটির প্রমাণ হচ্ছে এই যে পড়ছে, পড়ছিল, পড়বে, সবকিছুর গোড়ালি হচ্ছে পর, বেসিক, বেস। মাটির নিচে থাকবে পর, কিন্তু গাছগুলো হবে ভবিষ্যৎ টেন্স, ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরের উদাহরণটা দেখব, যে পরের উদাহরণে কি কি আছে, যে আমরা একটি একটি করে দেখব। দ্বিতীয় যে উদাহরণ রয়েছে
সেটি আমরা যাচ্ছি যে রাজীব বলল আমি বাগান করা পছন্দ করি। দেখুন প্রেজেন্ট টেন্স। রাজীব রাজীব বলল, এই যে কমা দিলাম, তারপর ইনভার্টেড কমা, আমি বাগান করা পছন্দ করি। এটি হচ্ছে রাজীবের বক্তব্য। তাহলে এটি পরিবর্তন কোথায় হবে দেখেন, প্রথমে এই যে এই কমা এটা চেঞ্জ করব, তারপর যে যোজক বসাবো। তাহলে রাজীব রাজীব বলল যে, এই যে বসালাম, 1 নাম্বার শর্ত, যে বসানোর পরে কমা দিব। রাজীব বলল যে, তাহলে আমি পরিবর্তন হয়ে কি হয়, যে আমি পরিবর্তন হয়ে সে হচ্ছে, তাহলে এখানে হবে সে। এই যে সর্বনামের পরিবর্তন, সর্বনামের পরিবর্তন এখানে দাগ দিয়ে রাখলাম। রাজীব বলল যে সে বাগান করা পছন্দ করে। এই যে দেখুন ক্রিয়াতে পরিবর্তন আসছে। তাহলে কেন পরিবর্তন আসলো, এই সে এর কারণে পরিবর্তন হয়েছে, এটা বুঝতে হবে। এই বিষয়টা আরো সহজভাবে বুঝতে হলে ক্রিয়া বিভক্তি চ্যাপ্টারে যেতে হবে। ক্রিয়া বিভক্তিতে আপনারা দেখবেন যে আমি করি, তুমি করো, সে করে, আপনি করেন, তুই কর। তার মানে কি, সর্বনাম অর্থাৎ পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন অনুযায়ী ক্রিয়া বসবে। তাহলে আপনি কখনো বলতে পারবেন না যে সে করি, সে বাগান করি, এটা বলতে পারবেন না। সে করে এটি বলতে হবে, কিন্তু আমির ক্ষেত্রে করি বলতে হয়। ফলে এই যে আমি, এই আমি থাকার কারণে এখানে হয়েছে করি, আর সে থাকার কারণে এখানে হয়েছে করে। তাহলে দেখুন এই যে সর্বনামের পরিবর্তন, ক্রিয়ার পরিবর্তন, আর এই দুইটা প্রয়োজন পড়ে না। আচ্ছা, এরপর আমরা আরেকটা উদাহরণ দেখব যে মিহির বলল আমার জানা মতে সবুজ এ বাসায় থাকে। মিহির বলল, আমরা এটুকু মুছে দিব। মিহির বলল, কি বলল, এই যে ইনভার্টেড কমা, মিহিরের বক্তব্য, আমার জানা মতে সবুজ এ বাসায় থাকে। সবুজ এ বাসায় থাকে, এটা কার বক্তব্য, এটা মিহিরের বক্তব্য। এটাই ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিলাম, অর্থাৎ মিহিরের বক্তব্য। মিহির বলল আমার জানা মতে সবুজ এ বাসায় থাকে। আচ্ছা, এবার ধর মিহির বলবে না, আপনি বলবেন। আপনি কি বলবেন, আপনি বলবেন যে মিহির বলল যে ধরা যাক যে মিহির আর আপনি কথা বলতেছেন, এখন আপনার বাবা দূর থেকে দেখছে, তো মিহির খুব দুষ্ট ছেলে, এবং এটা বাবা দেখে ফেলেছে। তখন বাবা জিজ্ঞেস করলো আপনাকে যে মিহিরের সাথে দেখলাম তুই কথা বলতেছিস, মিহির কি বললো রে, ঠিক মতো বলবি, মিথ্যা কথা বলবি না। তখন আপনি বললেন মিহির বলল যে আমার জানা মতে সবুজ এই বাসায় থাকে।
তাহলে কি কি কাজ আমরা করেছি? প্রথমত এই যে ইনভার্টেড কমা, তো এই জায়গায় আমরা যে বসাচ্ছি, যে বসানোর পরে ইনভার্টেড কমা। তাহলে এখানে মিহির বলল যে তার জানা মতে, এখানে হবে তার জানা মতে থাকে। আচ্ছা, মিহির বলল যে তার জানা মতে সবুজ এ বাসায় থাকতো, থাকতো। এটা আমি বলবো কেন থাকতো হলো। দেখুন, মিহির বলল যে তার জানা মতে, দেখুন এখানে সর্বনামের পরিবর্তন, এখানে আছে আমার, আমার থাকলে কি হবে? তার। যেহেতু তার বসিয়েছেন, তাই ক্রিয়াটা কিভাবে পরিবর্তন হলো? থাকতো। দেখুন এখানে কালের পরিবর্তন হয়েছে। মিহির বলল, বলল, এই যে ল ক্রিয়া, এই ক্রিয়াটা কোন কালের? অতীত কালের ক্রিয়া, অতীত কাল। তার মানে কি দাঁড়ালো? যে ঠিকভাবে যদি আপনি টেন্স না ধরতে পারেন, তাহলে কিন্তু ঝামেলা আছে। ঠিকভাবে টেন্স, কাল না চিনতে পারলে, এই যে কালবাচক শব্দের পরিবর্তন 6 নাম্বারটা এখানে অ্যাপ্লাই হয়েছে, এটা 6 নাম্বারে অ্যাপ্লাই হয়েছে। কিভাবে হয়েছে? মিহির বলল আমার জানা মতে সবুজ এ বাসায় থাকে। তাহলে মিহির বলল যে তার জানা মতে সবুজ এ বাসায় থাকতো। কেন এটা বলল? এটা বলার কারণ হচ্ছে যে এখানে টেন্স কোনটা, অর্থাৎ কাল কোনটা? যে কাল, আমাদের কাল চিনতে হবে ক্রিয়া বিভক্তি দিয়ে। আপনি অতীত কালের ক্ষেত্রে ক্রিয়া বিভক্তি চ্যাপ্টারে দেখবেন লো, লো আছে, বলল। তার মানে বক্তব্যটা অতীতে। মিহির বলল যে তার জানা মতে সবুজ এ বাসায় থাকতো, তার মানে পাস্ট টেন্স, এই যে পাস্ট করে ফেলেছে। ঠিক আছে? তো বলল যে, যখনই আপনি এটা বললেন তখন কিন্তু সে এটা পাস্ট টেন্সে চলে গিয়েছে, ফলে থাকতো, থাকে, এটি পরিবর্তন হয়ে কি হচ্ছে? থাকতো। এরপর আমরা আরেকটা দেখব, ক্রিয়াপদের কিরকম পরিবর্তন হয়। লিপি বলল আমি এখনই বের হচ্ছি। আচ্ছা, লিপি বলল আমি এখনই বের হচ্ছি। আমি এখনই বের হচ্ছি। তাহলে দেখুন যে লিপি বলল আমি এখনই বের হচ্ছি, তাহলে এখানে ক্রিয়াটা কি? দেখুন এরপরে কি হচ্ছে, যে এটি যখন পরিবর্তন হচ্ছে, লিপি বলল যে, লিপি বলল যে, তাহলে আমি আছি এখানে হবে সে। এখনই আছে, এখনই থাকলে হবে তখনই, কালবাচক শব্দ, তাই না? এখনই, তখনই, এই যে। তাহলে পরিবর্তনটা কোথায় হয়? এখনই থাকলে তখনই হয়। আমি আছি সে, এটি হচ্ছে সর্বনাম, সর্বনামের পরিবর্তন। লিপি বলল যে সে তখনই বের বের হচ্ছে। তাহলে কি দেখুন যে লিপি বলল আমি এখনই বের হচ্ছি, মানে এই যে তার বক্তব্যটুকু, এই বক্তব্যটুকু কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তার বক্তব্যটা আপনি যখন প্রেজেন্ট করছেন, লিপি বলল যে সে তখনই বের হচ্ছে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা স্থানবাচক ও কালবাচক শব্দের পরিবর্তনটা দেখব। আমি আগামীকাল এখানে আবার আসব। এবারে আমরা এই যে 5-6 উপরে এখানে দেখব। আমি, সে, লোকটি বললেন,
লোকটি বললেন, এই যে লোকটি কি বললেন, তাই তার বক্তব্য হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে। লোকটি বললেন, আমি আগামীকাল এখানে আবার আসব। আমি আগামীকাল এখানে আবার আসব। ইনভার্টেড কমা শেষ। তাহলে লোকটি বললেন, এটা কার বক্তব্য? লোকের বক্তব্য। আমি আগামীকাল এখানে আবার আসব। তাহলে কি হবে? লোকটি বললেন যে, লোকটি বললেন যে, এই যে দেখুন, যে এই যে যোজক আসবে প্রথমেই কোথা থেকে আসবে? এই যে এই কমা উঠে যাবে এবং এই যে যোজক আসবে, এরপরে কমা আসবে। লোকটি বললেন যে, 1 নাম্বার পরিবর্তন। যে আমি থাকলে কি হবে? যে তিনি, এই যে তিনি সর্বনামের পরিবর্তন, এই যে সর্বনামের পরিবর্তন 3, এটা হচ্ছে 3 নাম্বার পরিবর্তন। তাহলে আমি থেকে হবে তিনি, এই 3 নাম্বার লিখে দিলাম। ঠিক আছে, আর এটা হচ্ছে 1 + 2। আচ্ছা, লোকটি বললেন যে তিনি, তাহলে আগামীকাল এটা কোন বাচক? এটা হচ্ছে কালবাচক। এই যে 6 নাম্বার কালবাচক, আগামীকাল এখানে আবার আসব। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে, এটা লিখে দিই, এখানে হচ্ছে স্থানবাচক। এটি কয় নাম্বার আছে? 5 নাম্বার। তাহলে এখানে হচ্ছে 5 নাম্বার, আর আগামীকাল হচ্ছে 6 নাম্বার। এবারে দেখুন যে আমি, এটি হচ্ছে সর্বনাম 3 নাম্বার। এভাবে নাম্বারিং করে দেই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। লোকটি বললেন, তাহলে লোকটি বললেন কি? আমি আগামীকাল এখানে আবার আসব। তাহলে কে কোনটার মধ্যে পড়েছে? আপনি দেখেন, আমি পড়েছে 3 নাম্বার সর্বনামের মধ্যে। এই কমা আর এই যে এটা 1 আর 2 এর মধ্যে লিখেছি। ক্রিয়ার পরিবর্তন হয়, এটি 4 নাম্বার। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে 4। ক্রিয়ার পরিবর্তন, এটা এখানে 4 লিখে দিই। এবার আমরা পরিবর্তন করব। দেখেন, লোকটি বললেন যে তিনি পরদিন সেখানে, তিনি পরদিন সেখানে আবার যাবেন। অর্থাৎ এই বাক্যের মধ্যে 6টাই পরিবর্তন আছে। আগের যে বাক্যগুলো বলছি সেখানে এই যে স্থান, কাল এগুলো কিন্তু ছিল না, অনেক ক্ষেত্রে এগুলো ছিল না। কিন্তু এই যে বাক্যটা লিখলাম এখানে সবগুলোই আছে, এই পুরো 6টা বিষয় আছে। এগুলো দেখুন আমি নাম্বার দিয়েছি। লোকটি বললেন, তার মানে কমা হচ্ছে 1 2, কারণ এর সাথে যে আছে তাই 1 2। আমি, এটা হচ্ছে সর্বনাম, তাই 3 নাম্বার দিয়ে মার্কিং করেছি। আগামীকাল, আগামীকাল কোন সময় বোঝাচ্ছে? এটা হচ্ছে কাল, এই 6 নাম্বার কালবাচক। আর এখানে এটা হচ্ছে স্থানবাচক, এখানে মানে এই বাড়িতে হতে পারে বা স্কুলে হতে পারে। আবার আসবো 4 নাম্বার হচ্ছে ক্রিয়া। তাহলে দেখুন, লোকটি বললেন যে, এই যে কমা তুলে দিছি, যে বসালাম, তাহলে 1 আর 2 হয়ে গেল। আমি থাকলে হবে তিনি, যে তিনি দেখুন পরদিন, তাহলে আগামীকাল এটা হবে পরদিন, এই যে 6 নাম্বার দিয়ে দিলাম। আগামীকাল থাকলে, অর্থাৎ লোকটি বললেন যে তিনি পরদিন, তাহলে আগামীকাল এর পরিবর্তে কি হয়? পরদিন হয়। আগামীকালের পরিবর্তে কি হয়? পরদিন হয়। সেখানে, তাহলে দেখুন এখানে 5 নাম্বার, এটা কি 5 নাম্বার। এখানে থাকলে কি হয়? সেখানে। আর দেখুন আসবো, আসবেন, আসবো বলছিল, আর যেহেতু আপনি বলতেছেন তিনি, মানে লোকটি আসবেন, যাবেন, তাহলে এটি 4 এর মধ্যে পড়ছে। ক্রিয়াপদ এই যে 4, মুছেতেই লাল কালিতে লিখি 4। তাহলে দেখুন এই যে 4, তার মানে এখানে 6টা পরিবর্তনই কিন্তু আছে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আগামীকাল থাকলে হবে পরদিন, এখানে থাকলে হবে সেখানে। আবার যদি চেঞ্জ করতে চান, পরোক্ষ থেকে প্রত্যক্ষ বানাতে চান, তখন এগুলো পরিবর্তন করতে হবে।
সেখানে থাকলে বলবেন এখানে, পরদিন থাকলে বলবেন আগামীকাল, তারপর যাবেন থাকলে বলবেন আসবেন, তিনি থাকলে বলবেন আমি। এরকম ভাবে পরিবর্তন করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবারে আসেন যে প্রত্যক্ষ উক্তি যদি চিরন্তন সত্য থাকে, উক্তি পরিবর্তন চিরন্তন সত্য থাকলে কি করবেন? উক্তি পরিবর্তন করতে গেলে কি কি লাগবে? প্রথমত টেন্স একদম ক্লিয়ার ধারণা থাকা লাগবে। তারপর দেখাচ্ছে ক্রিয়া সম্পর্কে ধারণা থাকা লাগবে, ক্রিয়া বিভক্তি সম্পর্কে ধারণা থাকা লাগবে। এর জন্য এটা সবার শেষে গিয়েছে। সবার শেষে গিয়েছে কারণ কি, যে আপনি যদি ক্রিয়া বিভক্তি না চিনেন, ক্রিয়া না চিনেন, তারপর ক্রিয়ার কাল না চিনেন, তখন আপনার ন্যারেশন বা এই যে উক্তি পরিবর্তন করতে গেলে অনেক ধরনের সমস্যা হবে। তাই এটি আলোচনার ক্ষেত্রে সবার শেষের দিকে এসেছে। এবং আমরা দেখব যে শিক্ষক বললেন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। শিক্ষক বললেন আচ্ছা, শিক্ষক কি বললেন? চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করে মানে ঘুরে। আচ্ছা, এখন ধরেন আপনি বললেন, শিক্ষক বললেন আগামীকাল বাড়ি যাব। এটা কি চিরন্তন সত্য? সত্য না। কিন্তু কিছু কিছু কথা আছে, কিছু কিছু বক্তব্য আছে যেটা কোনোদিনই চেঞ্জ হবে না। অর্থাৎ যেটা সত্য অতীত কালের জন্য সত্য, বর্তমান কালের জন্য সত্য, ভবিষ্যৎ কালের জন্য সত্য। অর্থাৎ যে সব কথাটা 3টা কালের জন্যই সত্য, সেটার ক্ষেত্রে আপনি ক্রিয়াপদ পরিবর্তন করতে পারবেন না। তাহলে প্রত্যক্ষ উক্তি ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হয় না। ক্রিয়ার কাল পরিবর্তন হবে না। কারণ কি? কারণ আপনি তো এখানে বলতে পারবেন না যে প্রদক্ষিণ করেছিল। আপনি কি বলতে পারবেন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল বা করবে, এরকম করছিল, করেছে, এরকম বলতে পারবেন? বলতে পারবেন। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করবে, এটাই স্বাভাবিক এবং এটা যে কোনো কালের জন্যই প্রযোজ্য, সত্য। ফলে এই যে 5 নাম্বারটা, এই 4 নাম্বারটা, এটা অফ থাকবে। কখন অফ থাকবে? যদি চিরন্তন সত্য থাকে। তাহলে কি হবে? শিক্ষক বললেন যে, দেখুন, শিক্ষক বললেন যে, এই যে শিক্ষক বললেন যে, তাহলে এটা কয় নাম্বার? 1 + 2 এখানে দিয়ে দিলাম। শিক্ষক বললেন যে, এখানে তো তিনি নাই, সর্বনাম নাই, তাহলে এটা আসবে না। তাহলে কি বললেন? চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই যে দেখুন, ক্রিয়াপদের কোনো পরিবর্তন করতে পারবেন। ক্রিয়াপদ 4 নাম্বার যা ছিল এখানেও 4ই থাকবে, ক্রিয়াপদ তাই থাকবে। আপনি তো বলতে পারবেন না শিক্ষক বললেন যে, আপনি যদি এখানে বলেন শিক্ষক বলেছিলেন যে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে, তাহলে এখানে তো শিক্ষক বলেছিলেন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। বললেন না বলে যদি আপনি বলেছিলেন বলে, তারপরেও কিন্তু এই করে চেঞ্জ হবে না। তাহলে কি হচ্ছে? শিক্ষক বলেছিলেন যে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে, এটা কিন্তু পাস্ট টেন্স। আর শিক্ষক বললেন যে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স হোক আর পাস্ট টেন্স হোক, এই যে মূল ক্রিয়া বক্তব্য চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে, এটা চেঞ্জ হবে না। কারণ কি? এখন আপনি যদি বলেন শিক্ষক বলেছিলেন যে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল, তাহলে কিন্তু ভুল হবে।
অর্থাৎ এখানে আপনার টেন্স যেটাই থাকুক না কেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যাই থাক না কেন, যদি চিরন্তন সত্য হয়, চাঁদ, সূর্য, চন্দ্র, গ্রহ যাই বলেন না কেন, এসব রিলেটেড বিষয় থাকে, তাহলে এই যে ক্রিয়াপদ অপরিবর্তিত থাকবে। আর বাকিগুলো যদি আসে তাহলে সেগুলো পরিবর্তন হবে। তার মানে কি, চিরন্তন সত্যের বেলায় শুধু 4 নাম্বারটা অফ থাকবে, অর্থাৎ ক্রিয়া অফ থাকবে। এরপর আমরা আরো পাচ্ছি অনুজ্ঞাবাচক বাক্য থাকলে। অনুজ্ঞাবাচক বাক্য কি? অনুজ্ঞাবাচক বাক্য এর মধ্যে কি থাকে এটা আগে জানতে হবে। আদেশ, নিষেধ, অনুরোধ। আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, তারপরে এরকম বিষয়গুলো থাকে। তাহলে এটার পরিবর্তন করতে হলে ভাব অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন করতে হয়। প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে ভাব অনুযায়ী, ভাবটা কি অর্থাৎ কোন মোডে আছে ক্রিয়া, তাহলে সেই অনুযায়ী পরিবর্তন করতে হবে। এখন আপনি বললেন রিকোয়েস্ট করলেন, দয়া করে, তিনি বললেন, শিক্ষক বললেন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। এটা কি আদেশ না নিষেধ নাকি প্রার্থনা, আশীর্বাদ? আশীর্বাদ করলেন। তাহলে শিক্ষক আশীর্বাদ করে বললেন যে এভাবে হবে। তারপর বললেন যে ওদিকে যেও না। ধরেন বাবা বললেন ওদিকে যাবে না, খবরদার ওদিকে যাবে না। তখন কি হবে? বাবা ওদিকে যেতে নিষেধ করলেন। তার মানে কি, ধরন আপনি অনুরোধ করতেছেন নাকি নিষেধ করতেছেন নাকি আদেশ করছেন নাকি প্রার্থনা করছেন, দোয়া করছেন, সেই অনুযায়ী বক্তব্যটা হবে। দেখুন একটা উদাহরণ দিব। মা আমাকে বললেন তোমাদের স্কুলের ছুটি। এখানে অনুজ্ঞাবাচক বাক্য, আরেকটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। তাহলে এখানে আমরা লিখব যে প্রশ্নসূচক, প্রশ্নসূচক। তাহলে প্রার্থনাটা এখান থেকে সরিয়ে দিই, প্রার্থনা এখানে দিব, অনুরোধ, প্রার্থনা। আর প্রশ্নসূচক মানে জিজ্ঞাসা। জিজ্ঞাসা। তাহলে এখানে কি পাচ্ছি, যে একটা উদাহরণ হচ্ছে মা আমাকে বললেন, মা আমাকে আমাকে বললেন, দেখুন কমা, এরপর প্রশ্ন, ইনভার্টেড কমা দিলাম। মা আমাকে প্রশ্ন করছে না কি, তোমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে কবে? তোমাদের তোমাদের স্কুলে তোমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে কবে? দেখুন এখানে আপনি প্রশ্ন করলেন, এই যে মা প্রশ্ন করলো, এটা কিন্তু পুরোটাই মার বক্তব্য, তাই ইনভার্টেড কমার মধ্যে রাখি। এবং মা যে বক্তব্যটা দিলেন এটা আসলে কোন ধরনের বাক্য? এটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। দেখুন এখানে কিন্তু প্রশ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে মা আমাকে বললেন, মা আমাকে কি বললেন, তোমাদের স্কুল কবে বন্ধ হবে বা গ্রীষ্মের ছুটি কবে? তাহলে এটাকে যখন আপনি চেঞ্জ করবেন কি হবে, মা আমার কাছে জানতে চাইলেন। দেখুন মা আমার কাছে জানতে চাইলেন, মা আমার কাছে জানতে চাইলেন
কবে আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে? এই যে কবে শব্দটা আছে, কবে, এই যে তোমাদের পরিবর্তন হয়ে কি হবে? তোমাদের, সর্বনামের পরিবর্তন হয়ে হবে আমাদের। আমাদের, তাহলে সর্বনাম এটি হচ্ছে 3। কবে আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে? স্কুলে গ্রীষ্মের ছুটি হবে। কোনোভাবেই কিন্তু এখানে আর প্রশ্নবোধক চিহ্ন হবে না, কারণ মার বক্তব্যটাকে আমি এই যে দেখুন ইনভার্টেড কমা তুলে দিয়েছি, তুলে দিয়ে সেটা জেনারেল করে ফেলেছি। অর্থাৎ এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ, আর এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যখনই আপনি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করে ফেলবেন তখন কিন্তু এই যে এইভাবে লিখতে হবে এবং এখানে দাঁড়িয়ে দিতে হবে। তাহলে মা আমার কাছে জানতে চাইলেন কবে আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে। তাহলে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, জিজ্ঞাসার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে ভাব অনুযায়ী পরিবর্তন করতে হবে। ভাব অনুযায়ী, ভাবটা কি এখানে প্রশ্ন ছিল, তাই যে প্রশ্ন করছেন, তাই এখানে আমি বলছি আমার কাছে জানতে চাইলেন। প্রশ্ন যদি করেন, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি প্রশ্নবোধক বাক্য থাকে তখন আপনাকে লিখতে হবে জানতে চাইলেন। বুঝা গেল? এরকম। এরপর আমরা দেখব যে লোকটি আমাকে বললেন, একটা রিকোয়েস্ট দেখব। রিকোয়েস্ট থাকলে কি হয়, অর্থাৎ অনুজ্ঞাবাচক বাক্যে এখন আমরা যাব। লোকটি আমাকে বললেন, লোকটি আমাকে বললেন, লোকটি আমাকে কি বললেন, এই যে ইনভার্টেড কমার মধ্যে, অনুগ্রহ করে বা দয়া করে, অনুগ্রহ করে বা দয়া করে আমাকে, অনুগ্রহ করে বা দয়া করে আমাকে, অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন। লোকটি আমাকে বললেন, অনুগ্রহ করে আপনি, অর্থাৎ একজন লোক পিছনে বসেছিল, তাকে রিকোয়েস্ট করলো সামনে বসার জন্য। লোকটি আমাকে বললেন, অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন। তাহলে এটা কি, এই যে অনুগ্রহ করে, অনুগ্রহ এটা কি, তার মানে কি রিকোয়েস্ট করা, তাই না? লোকটি আমাকে সামনের আসনে বসতে, আচ্ছা এটা হচ্ছে পরোক্ষ উক্তি। পরোক্ষ উক্তিতে কি হবে? লোকটি আমাকে, লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন। যেহেতু লোক তো অনুরোধ করবেন, তাই করলেন। দেখুন অনুরোধ করলেন কেন হলো, অনুরোধ কারণ হচ্ছে অনুগ্রহ। এই অংশ নির্ধারণ করে দিবে আপনার এখানে কি হবে। যদি আদেশ হয়, শিক্ষক ছাত্রকে আদেশ করে, তখন আদেশের কথা বলবেন, যে শিক্ষক আদেশ করে বললেন কাজটি করো। তাহলে লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন। দেখুন বসুন থেকে বসতে, তাহলে বসতে এটা কিন্তু এখানে সমাপিকা অসমাপিকা হয়ে গেছে। অর্থাৎ এই কথাটাই বলেছে যে ভাব অনুযায়ী। ভাবটা কি, আপনি এটাকে ঘুরিয়েও বলতে পারেন যে লোকটি সামনে আসনে বসার জন্য অনুরোধ করলেন, এভাবে বলতে পারেন যে লোকটি আমাকে সামনের আসনে বসার জন্য অনুরোধ করলেন, এভাবে বলা যেতে পারে। তার মানে কি, মূল বিষয় হচ্ছে অনুরোধ করলেন, এটা কিন্তু বলতেই হবে, না বললে ভুল হবে। এরপর আমরা আরো বলবো, বাহ কি সুন্দর বাড়ি।
তাই না? এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। বাহ, কি সুন্দর বাড়ি। দেখুন এখানে কিন্তু আরো হতে পারে। আমরা বইয়ের যে উদাহরণটি পেয়েছি সেটি কিন্তু এই অনুরোধ দিয়ে, আদেশ দিয়ে হতে পারে একটা বাক্য, নিষেধ দিয়ে হতে পারে, প্রার্থনা হতে পারে। যেমন শিক্ষক বললেন খোদা তোমার মঙ্গল করুন, এটা কি? তখন এই যে প্রার্থনা, আশীর্বাদ, খোদা তোমার মঙ্গল করুন। শিক্ষক বললেন খোদা তোমার মঙ্গল করুন, তাহলে শিক্ষক আমার মঙ্গল কামনা করে প্রার্থনা করলেন, শিক্ষক আমার মঙ্গল কামনা করে প্রার্থনা করলেন বা আশীর্বাদ করলেন, এইভাবে বলতে হবে। তারপর শিক্ষক বললেন ক্লাসে ফাঁকি দিবে না, তার মানে কি? নিষেধ করলেন। তাহলে শিক্ষক আমাকে ক্লাসে ফাঁকি দিতে নিষেধ করলেন, তাই না? আবার বললেন আদেশ, বাবা বাবা বললেন এই কাজ করবি না, তাহলে বাবা আমাকে এই কাজ করতে নিষেধ করলেন। ফলে অনুজ্ঞাবাচক বাক্য আমাদের বইয়ে আছে একটা উদাহরণ, কিন্তু আমাদের বাকিগুলো নিজে বুঝতে হবে, বুঝে পড়তে হবে, বা নিজে একটা করে উদাহরণ করার চেষ্টা করতে হবে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে প্রত্যক্ষ উক্তি, এটি কিন্তু কি বলছে? বাহ কি সুন্দর বাড়ি, বাহ, বিস্ময়। তাহলে বিস্ময় থাকলে কি হবে? ছেলেটি বলল, আচ্ছা এখানে আছে ছেলেটি বলল, ছেলেটি বলল, এটা ইনভার্টেড কমার মধ্যে, কারণ বক্তব্যটা ছেলেটির। ছেলেটি বলল বাহ কি সুন্দর বাড়ি, তাহলে আপনি কি বলবেন? ছেলেটি আনন্দের সাথে বলল যে, ছেলেটি আনন্দের সাথে, আনন্দের সাথে বলল যে, ছেলেটি আনন্দের সাথে বলল যে বাড়িটি খুব সুন্দর, বাড়িটি খুব সুন্দর। তাহলে এই যে ছেলেটি আনন্দের সাথে বলল, তাহলে এখানে যে বাক্য সেটি কি শুধুমাত্র এই যে বাহ এটা দিয়েই হয়? বাহ এটি দিয়েই হয়? হয় না। তার মানে কি? আবেগ সূচক বাক্য। এটা কি? আবেগ সূচক বাক্য। একটা আছে অনুজ্ঞাবাচক, একটা প্রশ্নবাচক, আর একটা কি? আবেগবাচক বাক্য। আবেগবাচক। তাহলে আবেগবাচক বাক্যের মধ্যে শুধু বাহ দিয়ে হয়? বাহ দিয়ে হয় না, তো আরো কিছু হয়। যেমন হায় হায় সর্বনাশ, হায় হায় আমার সর্বনাশ হয়ে গিয়েছে। তাহলে এখানে যদি বলি ছেলেটি বলল হায় আমার সর্বনাশ, আমার সর্বনাশ হয়েছে, হয়েছে। তাহলে এটা কি বলবেন? তাহলে এখানে ছেলেটি দুঃখের সাথে, ছেলেটি আনন্দের সাথে, এখানে হবে দুঃখের সাথে, দুঃখের সাথে বলল যে তার, তার সর্বনাশ, সর্বনাশ হয়েছে। খেয়াল করুন। ফলে পার্থক্যটা হচ্ছে বাক্য এখানে তিন ক্যাটাগরির, একটা হচ্ছে আবেগবাচক, একটা হচ্ছে প্রশ্নবাচক, আরেকটা হচ্ছে অনুজ্ঞাবাচক। বইয়ে কিন্তু তিনটা উদাহরণ দিয়েছে মাত্র, কিন্তু আবেগবাচক বাক্য বলতে শুধুমাত্র হায় আনন্দের সাথে বলা, ওইটাই আবেগ না। আনন্দ, দুঃখ, কষ্ট, বেদনা। এখানে যদি বলেন ছেলেরা বলল হুররে, তাই না? আমরা বলি না হুররে উই হ্যাভ ওন দ্য গেম, তাই না? আমরা জিতে গেছি, বাহ বাহ আমরা জিতে গিয়েছি। তখন বলতে হবে ছেলেরা আনন্দের সাথে বলল তারা জয়ী হয়েছে। তার মানে এখানে ফ্যাক্টর হচ্ছে আনন্দের সাথে বলল,
দুঃখের সাথে বলল, এরকম ভাবে এটা হচ্ছে আবেগবাচক বাক্য। আর প্রশ্নবাচক বাক্য বললেই আপনাকে বলতে হবে জিজ্ঞাসা করলো কবে যাব, মানে আমাদের গ্রীষ্মের ছুটি কবে মা জানতে চাইলেন, আপনাকে বলতে হবে জানতে চাইলেন বা জিজ্ঞেস করলেন, এটা দিয়ে শুরু করতে। আর এই যে আদেশ নিষেধ অনুরোধ হলে বলতে হবে যে অনুরোধ করলেন, নিষেধ করলেন, নিষেধ হলে নিষেধ করলেন, এরকম ভাবে বলতে হবে। ফলে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাজে যতগুলো বই আছে আমরা সেগুলোই পড়বো, এগুলো বারবার পড়বো এবং বুঝে পড়বো। কেন পড়বো? কারণ হচ্ছে এখান থেকেই প্রশ্ন আসবে। যদি প্রশ্ন আসে, এই যে আমাদের যে উদাহরণ রয়েছে যেগুলো বইয়ে সেগুলো আছে, এবং এই কারণে উদাহরণ বারবার পড়তে হবে। উদাহরণ পড়ে এই যে এটা মিলাতে হবে, এটা এটা লিখে নিতে হবে। শিক্ষার্থীরা, আমি বলবো যে এটা খাতায় লেখা থাকবে। খাতায় লেখা থাকলে কি হবে, যে কোথায় কোথায় পরিবর্তন হয়। যে প্রথমত হচ্ছে যোজক, উদ্ধার চিহ্নে এখানে পরিবর্তন হবে, সর্বনামের পরিবর্তন হবে, ক্রিয়ার পরিবর্তন হবে, এবং এটা সামনে নিয়ে একটা করে উদাহরণ ধরবো যে আমার এখানে কোথায় কোথায় পরিবর্তন হয়েছে। প্রয়োজনে 1 2 3 4 5 6 এভাবে লিখে লিখে আমরা প্র্যাকটিস করব। দুইবার যদি কেউ মনোযোগ দিয়ে পুরো চ্যাপ্টার প্র্যাকটিস করে, এরপর আর তার ঝামেলা হবে না আশা করি। এবং আরো ভালো হয় যদি একটা করে বাক্য সে নিজে তৈরি করে, কারণ মানুষ যখন প্রশ্ন করে, নিজে প্রশ্ন তৈরি করে এই ধরনের প্রশ্ন, তখন তার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। কাজে যেগুলো উদাহরণ আছে সেই উদাহরণ দেখে আমরা কিছুটা পরিবর্তন করে নিজে একটা উদাহরণ বানানোর চেষ্টা করব, তখন বেশি মনে থাকবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।